আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, সাবধানে আছো। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আছি এখন গয়া। এই যে গয়া ভ্রমণ, আর কি করে তোমরা এই গয়াতে কম খরচায় আসবে, গয়াতে যে সমস্ত সাইট সিন হয়, আর গয়াতে মানুষ আসে তার পিতৃপুরুষের পিণ্ডদান করার জন্য, সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। গয়াতে তো প্রথম তোমরা আসবে, এবার গয়াতে এসে কম খরচায় কোথায় থাকবে, কম খরচায় কিভাবে তোমরা এই পিণ্ডদান সম্পূর্ণ করবে, আর যে গয়াতে যে সাইট সিনগুলো হয় সেগুলো কম খরচায় কি করে করবে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। গয়াতে এসে আমরা কম খরচায় থাকবো, তার জন্য আমরা বেছে নিয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘ। আর এই ভারত সেবাশ্রম সংঘের থেকেই তোমরা যদি এই গয়াতে পিণ্ডদান করতে চাও, সামান্য 350 টাকা খরচেই তোমাদের এই গয়াতে এসে পিণ্ডদান সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে চলো ভিডিও শুরু করি। তার আগে আমরা এই গয়াতে কিভাবে পৌঁছালাম, গয়াতে পৌঁছানোর জন্য কিন্তু কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে, যে কোনো ট্রেন ধরে তোমরা এই গয়াতে আসতে পারো। গয়াতে এসে আমরা ভারত সেবাশ্রমে পৌঁছালাম। ভারত সেবাশ্রমের যে সমস্ত সুবিধাগুলো আছে সেগুলো কি কি আছে, এখান থেকে সাইট সিন, পিণ্ডদানের প্রক্রিয়া, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিও একদম হাওড়া স্টেশন থেকে শুরু করা যাক। ঘড়িতে সময় বন্ধুরা ঠিক ওই 10:30টার মতন, আর আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর আমাদের গয়াতে ঘুরতে যাওয়ার জন্য ঠিক টাইমে পৌঁছানোটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই জন্য তোমরা শিয়ালদা বলো, হাওড়াতে বলো, কলকাতা স্টেশন বলো, সমস্ত জায়গা থেকেই ট্রেন পেয়ে যাবে। তোমরা তোমাদের সময় অনুযায়ী ট্রেন ধরে নিও। আর আমি আজকে যাচ্ছি গয়া জংশন পর্যন্ত মুম্বাই মেলে করে। আর এই মুম্বাই মেল প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে ছাড়ে ওই রাত্রির 11:45-এর দিকে, আর পরের দিন সকালবেলা আমাদের গয়া জংশনে পৌঁছে দেয় ওই সকাল 6:45-এ। তাহলে চলো, আর ওই 1 ঘন্টার মতন আছে হাতের সময়। এখান থেকে ট্রেনে উঠবো, আর ট্রেনে উঠে ট্রেন ঠিক টাইমে ছাড়ছে কিনা সেটা তোমাদেরকে আপডেট দেবো। তাহলে চলো ট্রেনে একা উঠে তোমার সাথে কথা হবে। সময় ঘড়ি বন্ধুরা ওই 11:15 মতন বাজে। আর বললাম তোমাদের 11:40-এ আমাদের ট্রেন ছাড়বে মুম্বাই মেল। ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এই ট্রেন প্রতিদিনই হাওড়া স্টেশন থেকে যায় মুম্বাইয়ের উদ্দেশ্যে ভায়া গয়া জংশন হয়ে। সময় 11:30, উঠে গেছি ট্রেনে। আমার এই ট্রেনে কোচ আছে কিনা 2 টায়ার এসি A1, রাতের ট্রেন, তাই আর কিছু দেখানোর থাকবে না। ট্রেন ঠিক টাইমে আশা করছি ছাড়বে। ঘড়িতে সময় 11:40, একদম রাইট টাইমে আমাদের ট্রেন হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। এই ট্রেন হচ্ছে কিনা টোটাল 458 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের পরের দিন সকাল 6:45-এ গয়া জংশনে পৌঁছে দেবে। সময় লাগবে ওই 7 ঘন্টার মতন। তাহলে চলো, রাত হয়েছে, এবার শুয়ে পড়া যাক। ঘড়িতে সময় ওই 7:10, আর আমাদের ট্রেন আমাদের এই গয়া জংশনে ঢোকালো ওই 7:04-এর দিকে। ওই 15 মিনিট মতন লেট। ট্রেন রাত্রে খুব সুন্দর চলেছে, খুব ভালো ঘুম হয়েছে, বেশ ঠান্ডা। আর গয়া নামার পরে দেখছি প্রচুর ঠান্ডা পড়েছে এখানে। তাহলে ওই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলাম। আর আমাদের গয়া এসে প্রথম কাজ হচ্ছে কেন, আমরা হচ্ছে এখানে ভারত সেবাশ্রম যাব। তার জন্য তোমাদেরকে দেখাই
এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, আর এর পাশেই তোমরা সেই দূরে দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রম সংঘ। ওখানেই যাব, ওখান থেকে টিকিট করে তারপরে একদম ভারত সেবাশ্রম যেখানে থাকার ব্যবস্থা আছে ওখানে চলে যাব। চলে এসছি আমরা। সামনে যে কাউন্টারটা ছিল ওখান থেকে এরকম একটা টিকিট করলাম, ঘুরে আমরা চলে আসলাম একদম ভারত সেবাশ্রমের সামনে। চলো ভেতরে প্রবেশ করা যাক। ঘড়িতে সময় এখন ওই 8:30টার মতন বাজে। আমরা ভারত সেবাশ্রমে ঢুকে গিয়েছিলাম তখন ওই প্রায় 7টার মতন, 7টা 10-15 হবে। তো ভারত সেবাশ্রমের একদম মেন গেট দিয়ে ঢুকেই ওখানে ছিল অফিস কাউন্টার। আমরা যে স্টেশনের দিক দিয়ে যে টোকেনটা করে এনেছিলাম, যে ভারত সেবাশ্রমের সঙ্গে একটা টোকেন কাউন্টার ছিল, ওখান থেকে টোকেন করে এনেছিলাম। এখানে সেই টোকেনটা দেখাতে এখান থেকে রুম অ্যালট করে দিল। এখানে রুম হচ্ছে কিনা 500 টাকা থেকে শুরু, আপ টু তোমরা এসি রুমও নিতে পারো 1500 টাকা। তবে যাই হোক, এখন ঠান্ডা পড়ে গেছে, আমরা এসি রুম নিলাম না, একটা মিডিয়াম রুম নিলাম। আমাদের পড়লো পার ডে 600 টাকা করে। আর গয়াতে যারা বিশেষ কারণে আসে এখানে ওই পিণ্ডদান এর কাজকর্ম করার জন্য, সেগুলো আমি ঢুকে দেখলাম, মানে মেন গেটের দিকে, মানে আমরা যে রুমে অ্যালট করার জন্য অফিসে ঢুকেছিলাম তাড়াহুড়োর জন্য সেই ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। এখন বেরোবো তোমাদেরকে দেখাবো। ওখানে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছে। এখানে হচ্ছে না ওই সকাল 6:30 থেকেই লাইন দেওয়া শুরু হয়ে যায় যারা ওই পিণ্ডদানের কাজ করবে। ওখানে মানে মহারাজ আছে, সমস্ত বুঝিয়ে দিচ্ছে সকলকে কি কি করতে হবে। আর তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা যারা ওই স্টেশনে নামছো, স্টেশনে নেমে তো অবশ্যই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবে। কিন্তু বাইরে বেরোলে ওখানে অনেক ফ্রড হওয়ার চান্স আছে, অনেক দালাল আছে যে তোমরা চলো আমাদের সঙ্গে, তোমাদেরকে ভারত সেবার সঙ্গে নিয়ে যাচ্ছি, এরকম নাম করে অনেক রকম দালালের চক্করে তোমরা পড়বে না। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে যে ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগের পাশে আছে ভারত সেবার সঙ্গের কাউন্টার। তোমরা ওখানে চলে আসবে, ওখান থেকে তোমাদের একদম টোকেন করে দিয়ে ডাইরেক্ট যে ভারত সেবাশ্রমের সংঘটা আছে সেখানে তোমাদেরকে নিয়ে চলে আসবে। তাহলে এখন একটু ফ্রেশ হব, রুম দিয়ে দিয়েছে, রুমে ঢুকে গেছি। আর রুম থেকে বেরিয়ে যে বাইরে যে ওই পিণ্ডদানের কাজকর্মগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে সপ্তাহে প্রতিদিনই এই পিণ্ডদানের কাজ হয়ে থাকে। রুমে ঢুকে গেছি, চলো আমাদের যে 600 টাকার যে রুমটা দিয়েছে, রুমটা তোমাদের একটু দেখাই। যেহেতু এটা আশ্রম প্রাঙ্গণ, রুম মোটামুটি আমার ঠিকই লাগলো, তোমাদেরকে আবার দেখাই। এই যে রুম 11 নম্বর রুম আমাদের দিয়েছে। এই রুমে দেখতে পাচ্ছ ডবল বেড আছে, এখানেও বেড আছে, এদিকেও বেড আছে। আর এই দিকটা চলে গেলে বাথরুম আছে, বাথরুমটা আর দেখাচ্ছি না, মোটামুটি ঠিকই আছে, পরিষ্কার। তবে একটাই জিনিস, এখানে যেই বেডগুলো দেখতে পাচ্ছ, বেডে কিন্তু কোনো বেড কভার ছিল না। ওই যে একদম ভারত সেবাশ্রমের সঙ্গে ঢুকে যে অফিস কাউন্টার আছে ওখান থেকে যখন রুম অ্যালট করে দিল, ওখান থেকেই এই বেড কভার বলো, ঠান্ডার জন্য এই কম্বল বলো, আর এরকম মশারি ওখান থেকেই দিয়ে দিয়েছে। একটু স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। গয়াতে তো সাইট সিন আছেই, সে করবো, তোমাদের দেখাবো। তবে গয়াতে মেনলি সবাই যে কাজের জন্য আসে, ওই যে পিণ্ডদান করার জন্য, আজকে তোমাদের চলো সেই প্রক্রিয়াটাকে দেখাবো। বেরিয়ে গেলাম ভারত সেবার সংঘ থেকে, এখন যাচ্ছি অটো করে ফাল্গু নদীর দিকে। আর তোমরা যারা এই গয়াতে এসে পিণ্ডদানের কাজ করাতে চাইছো, গয়াতে 2 ধরনের পিণ্ডদান হয়। একটা হচ্ছে যারা স্বাভাবিক মারা যায় তাদের জন্য মানে খরচ হয় 350 টাকা, আর যাদের অস্বাভাবিক মৃত্যু হয় তাদের খরচ হয় গয়াতে পিণ্ডদানে 550 টাকা, 450 টাকা। স্বাভাবিক থেকে 350 টাকা, আর অস্বাভাবিক থেকে 450 টাকা। তবে ওটা হচ্ছে কেন ওখানে দিতে হলো। এইবার আমরা যেই টোটোতে করে যাব,
এই টোটোতে হচ্ছে কিনা ভারত সেবা সংঘ থেকে পুরোহিত দিয়ে দেবে, সেই পুরোহিতই তোমাদের কাজ করাবে। আর এই যে টোটো করে যাবে, টোটো ভাড়াটাও কিন্তু তোমাদের দিতে হবে। এই ভারত সেবা সংঘ থেকে আমরা যে প্রথম স্পটে যেখানে কাজ করতে যাব, সেখানে এই টোটোতে পড়ছে 400 টাকা টোটাল। ওখানে মানে যে মানুষরা কাজ করাতে আসে সেই সমস্ত মানুষগুলোকে 3-4 জন করে গ্রুপে ভাগ করে দিয়ে প্রত্যেকটা গ্রুপে একজন করে পুরোহিত থাকে। সেই পুরোহিতই আমাদের এখন নিয়ে যাচ্ছে। গয়াতে এই পিণ্ডদান প্রক্রিয়া টোটাল 3 জায়গায় হয়। প্রথমে হয় ফল্গু নদীর তীরে, তারপরে হয় বিষ্ণুপাদ মন্দিরের ভেতরে, আর তারপরে হয় অক্ষয় বটে। আর এই পিণ্ডদান প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগে প্রায় 3 থেকে 4 ঘন্টা। বন্ধুরা, সময় ওই ঘড়িতে 1:30 মতন বাজে। সেই সকালে 9টার দিকে বেরিয়েছিলাম, যেখানে পিণ্ডদান হচ্ছে সমস্ত প্রক্রিয়া দেখে আবার রুমে চলে আসলাম ভারত সেবাশ্রমে। সকালে যখন টিকিট করতে গিয়েছিলাম, যারা মানে পিণ্ডদান করবে এরকম একটা হলুদ কার্ড ইস্যু করে, হলুদ কার্ডটা দিয়েছিল। আর এই হলুদ কার্ড দেখেই সমস্ত পিণ্ডদানের প্রক্রিয়া হয়। যারা মানে পিণ্ডদান করতে আসে, সঙ্গে যতই লোক থাকুক, মানে তার পরিবারের যতজন সদস্য থাক, সেদিন কি হচ্ছে কিনা এই ভারত সেবাশ্রমে সকলের খাওয়া দাওয়া ফ্রি থাকে। তো এখন দুপুর অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে যাব। আর খাওয়া দাওয়া করে এসে তোমাদেরকে পুরো এই যে পিণ্ডদানের প্রক্রিয়া, মানে কোন কোন জায়গায় পিণ্ডদান হলো, কত সময় লাগলো। আর তোমাদের যখন শুরুতেই বলেছিলাম যে গয়াতে পিণ্ডদান করতে গেলে যে ভারত সেবাশ্রমের তরফ থেকে স্বাভাবিক মৃত্যু হলে হচ্ছে কিনা 350 টাকা নেয়, সেটা তো নিলই। তারপরে আরও সমস্ত জায়গায় যে সমস্ত এক্সট্রা খরচগুলো হয়েছে, চলো লাঞ্চটা করে আসি, করে এসে সেই সমস্ত খরচ আর কত সময় লাগে সমস্ত কিছু তোমাদেরকে বলবো। সময় ঘড়ি বন্ধুরা ওই 3টের মতন বাজে। এখন বেরিয়ে পড়লাম, যেহেতু 2-3 দিনের জন্য গয়াতে এসেছি, তাই রেস্ট নিলে চলবে না, শুধু ঘুরতে হবে। এখন বেরিয়ে পড়লাম। আমরা যে টোটো করে সকালে বেরিয়েছিলাম, সেই টোটো দ্বারাই আমাদেরকে বুদ্ধগয়া ঘুরিয়ে দেখাবে। তাহলে চলো বুদ্ধগয়া গিয়ে কী কী দেখছি তোমাদেরকেও দেখাবো। ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে ওই 3টের সময় বেরিয়েছিলাম, এখন বাজে 4টে। আমরা পৌঁছে গেছি বুদ্ধগয়া। আর প্রথম যে মন্দিরটি দেখানোর জন্য আমাদের নেওয়া হলো, দেখো মন্দিরটা কত সুন্দর। এই যে মন্দির, চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দির বন্ধ হয়ে যাবে একটু পরে। ঢুকে গেলাম 80 ফুট বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছ পেছনে, বিরাট একদম 80 ফুটের উচ্চতার। এখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগলো না। আর এখানে ফোন নিয়ে অ্যালাউ আছে, ওই জন্য ফোন ঢোকাতে পারলাম আর ভিডিও করে তোমাদের সামনে দেখাতে পারলাম। জায়গাটাও একদম বিরাট বড় একটা জায়গা জুড়ে। আর মন্দির নেই, শুধু এই যে 80 ফুটের যে বৌদ্ধ মূর্তিটা আছে, সেটিকে খুব সুন্দর লাগছে। তোমরা যদি বুদ্ধগয়ায় ঘুরতে আসো, এই জায়গাটা অবশ্যই এসে তোমাদের খুবই ভালো লাগবে। এই হচ্ছে কিনা 80 ফুটের বড় বৌদ্ধ মূর্তি। আর এই চারিদিক দিয়ে এরকম সুন্দর গাছ লাগানো আছে। জায়গাটা বেশ ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন।
এটাও আরেকটা বৌদ্ধ মন্দির দেখে বেরোলাম। এটা হচ্ছে ওই 80 ফুটের যে বৌদ্ধ মন্দিরটি আছে তার পাশেও এটা আছে। আর এর পাশেই আরেকটা ওই যে দেখছো আরেকটা বৌদ্ধ মন্দির। এখানে বুদ্ধগয়া বলতে চারিদিকে এরকম সুন্দর সুন্দর বৌদ্ধ মন্দির আছে, তোমরা আসলে অবশ্যই এগুলো দেখবে। ঢুকে গেছি আরেকটা বৌদ্ধ মন্দিরে। আর এই মন্দিরটি সকাল 7টায় খোলে, দুপুর 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেলে ওই দুপুর 2টোয় খোলে, আর সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই মন্দিরটাও খুব সুন্দর। চলো ভেতরে প্রবেশ করা যাক। প্রচুর মানুষ এসেছে আজকে। এইসব মন্দিরগুলোতে মোবাইল অ্যালাউ করে তোমার সমস্ত কিছু দেখাতে পারছি। আর এখানে জুতো বলতে এরকম মন্দিরে ঢোকার আগে এই জুতো খুলে তারপর এই মন্দিরে প্রবেশ করব। চলো মন্দিরের ভেতরে দিকে যাওয়া যাক। খুব সুন্দর একটা মন্দির। তাহলে কেমন লাগছে তোমাদের এই বুদ্ধ গয়ার এই সমস্ত মন্দিরগুলো? আমার তো বেশ ভালোই লাগলো ওই 80 ফুটের বৌদ্ধ মানে স্ট্যাচুটা দেখে। তোমরা যারা এই বৌদ্ধ গয়ায় ঘুরতে আসবে অবশ্যই ওই জায়গাটা এসো। আর ওই 80 ফুটের স্ট্যাচুটা দেখে এই যে পরপর যে 3টে বৌদ্ধ মন্দির দেখলাম এগুলোও দেখো, এগুলোও খুব ভালো লাগবে। আর এই বৌদ্ধ মন্দিরগুলো বিশেষত্ব হচ্ছে কেন এইসব জায়গাগুলো মানে একটা শান্তির জায়গা। ভেতরে ঢুকে দেখবে একটা আলাদাই মানে শান্তি এই মন্দিরগুলোর ভেতরে। অতটা কোনো লোকে চেঁচামেচি নেই, সাউন্ড নেই। আর এই জায়গাগুলোর হচ্ছে কিনা কোনো এন্ট্রি ফি নেই। আর সব থেকে বড় ব্যাপার, আর এই জায়গাগুলো হচ্ছে না মোবাইল ফোন জমা করতে লাগে না। আর জুতো স্ট্যান্ড আছে, জুতো রেখে তোমরা এই মন্দিরগুলোর ওপরে ঢুকে ভালোভাবে ঘুরতে পারবে। তাহলে চলো এই 3টে বৌদ্ধ মন্দির আমাদের একসাথে ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আবার এখান থেকে বেরিয়ে যাব। এবার এখান থেকে বেরিয়ে গিয়ে দেখা যাক আবার কোথায় নিয়ে যায়। এখন ঘড়িতে সময় বলতে ওই 4টে 43 বাজে। আমরা ভারত সেবাশ্রম থেকে বেরিয়েছিলাম 3টের দিকে। চলো দেখা যাক পরবর্তীতে আমাদের কোন জায়গায় নিয়ে যায়। তোমাদের সেখানেও নিয়ে যাব, নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। বুদ্ধগয়ার সমস্ত যে সমস্ত যে বুদ্ধ মন্দিরগুলো আছে সেগুলো ঘুরে চলে আসলাম আবার। এখন চলে এসেছি সীতাকুণ্ড। চলো তোমাদেরকে একবার দেখাই। এখন মন্দির খোলা আছে, সময় প্রায় ওই 7টার মতন বাজে। এই হচ্ছে কিনা সীতাকুণ্ড। एक हाथ है ना 10 इंच का। 10 इंच का हाथ है। তাহলে বন্ধুরা সীতাকুণ্ড দেখা হয়ে গেল। আর আমার পাশেই দেখতে পাচ্ছ ফল্গু নদী। আর সেই যে দূরে দেখতে পাচ্ছ সেই দূরে সেটা হচ্ছে কিনা সীতা সেতু, মানে ওই নামে পরিচিত এখানে। তাহলে আজকের দিনের মতন বুদ্ধগয়া যেগুলো ঘুরলাম তোমাদেরকে দেখালাম। আর বুদ্ধগয়া থেকে ঘুরে এসে এই সীতাকুণ্ডেও বেশ ভালোভাবে এখন মানে সন্ধ্যার সময় এসেছি তো বেশ ফাঁকায় ফাঁকায় ভালোভাবে দেখলাম, তোমাদের সাথে দেখালাম। চলো এখন তাহলে আবার ওই অটো করে ভারত সেবার সঙ্গে দিকে ফেরা যাক। ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে।
ঘড়িতে সময় ওই রাত্রির 9:10-15 চলে আসলাম রুমে, মানে আশ্রমের ভেতরে চলে আসলাম। আর আজকে যে সমস্ত জায়গাগুলো ঘুরলাম তোমাদেরকে দেখালাম, বুদ্ধগয়া ঘুরলাম, তারপরে ওদিকে তোমার সীতাকুণ্ড ঘুরলাম, সমস্ত জায়গায় যে সমস্ত সাইট সিনগুলো থাকে সেই সমস্তগুলো ঘুরলাম। ওই পিণ্ডদানের কাজটা তোমাদেরকে বলেছিলেন যে দুপুরে বলবো, বলা হয়নি। এখানে হচ্ছে স্বাভাবিক মৃত্যুর জন্য 350 টাকা নেওয়া হয় পিণ্ডদান দেওয়ার জন্য। তবে এই যে শুধু 350 টাকা দিয়েই তোমরা ভাববে যে পিণ্ডদানের কাজ তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে, তা নয়। ভারত সেবার সঙ্গে 350 টাকা দিলে, এবারে আমি যে সমস্ত এসে এখানে এক্সপিরিয়েন্স করলাম সেগুলো তোমাদেরকে একবার বলে দিচ্ছি। এখান থেকে তো 350 টাকা দিতেই হলো, দিয়ে টোটো করে গেলাম। 3 জায়গায় পিণ্ডদান হয়। টোটোতে তোমরা যে যাবে সেই টোটো ভাড়াও তোমাদেরকে বেয়ার করতে হবে। তার জন্য তোমরা যদি গ্রুপে 2 জন করে ভাগ করে দেয়, টোটাল টোটো ভাড়া 400 টাকা, দুটো গ্রুপে সেটা শেয়ার করে দিতে হবে। আর 3 জায়গায় যে পিণ্ডদান হয় সেটা হচ্ছে কিনা ফল্গু নদী, বিষ্ণুপাদ মন্দির, আর একটা জায়গা হচ্ছে কিনা অক্ষয় বট। এই 3টে জায়গায় এই পিণ্ডদানের কাজ হয়। ফল্গু নদীর তীরে যেটা পিণ্ডদান করবে ওখানেও হচ্ছে কিনা পুরোহিত যে সমস্ত মানে ধুতি বলো কাপড় বলো সেগুলো দেবে, তার জন্য ওরা কিছু চার্জ ধার্য করে রাখবে। 300 থেকে 400 টাকা তোমাদের ওখানে দিতে হবে। ওখানে থেকে গিয়ে তোমরা যে ওই পিণ্ডটিকে বিষ্ণুপাদ মন্দিরের ভেতরে দিতে যাবে, ওখানে আবার পান্ডারা ধরবে, ওখানেও তোমাদেরকে 100-200 মানে যে যেমন চার্জ করবে তোমাদেরকে দিতে হবে। একটু বার্গেনিং করবে তোমরা এখানে, মানে যে যা বলবে সেটা দিলে কিন্তু তোমরা ফেঁসে যাবে। তোমাদের সাধ্য মতন যতটা দেওয়া সম্ভব তোমরা দেবে। তারপর ওখান থেকে তোমরা চলে যাবে আবার অক্ষয় বটে, ওখানে আবার পিণ্ডদান করবে, ওখানে আবার পিণ্ডদান দেবে, ওখানেও পান্ডারা ধরবে, ওখানেও কিছু তোমাদের দিতে হবে। তোমরা তোমাদের যতটা কমে দেওয়ার চেষ্টা করবে। এবার ওখান থেকে আবার পুরোহিতকে দক্ষিণা দিতে হবে। পুরোহিতকে দক্ষিণা পুরোহিত চাইবে অনেক, 1500, 2000, তোমরা 200 থেকে 1000 টাকার মধ্যে দেবে। তাহলে টোটাল আমি যে এক্সপিরিয়েন্স করলাম গয়াতে এসে পিণ্ডদান করার জন্য, টোটাল যে খরচ হবে অ্যাপ্রক্স তোমরা ধরে চলবে 3000 থেকে 3500 টাকার মতন। তাহলে এই পিণ্ডদান প্রক্রিয়াটা তোমাদের সমস্ত বললাম, আর আজকে যে সমস্ত জায়গা ঘুরলাম তোমার সামনে তুলে ধরলাম। কালকে থাকবে এখানে গয়াতে, অর্থাৎ কালকে যে সমস্ত সাইট সিনগুলো করবো, যেমন পেটশিলা আছে, রামশিলা আছে, সেগুলো ঘুরবো, সেগুলোও তোমাদেরকে দেখাবো। এখন রাত্রির হয়ে গেছে, আজকে সারাদিন প্রচণ্ড ঘুরেছি, প্রচণ্ড ক্লান্ত। এখন আর কিছু করার নেই। এই ভারত সেবাশ্রম সংঘ আবার মেন গেট 10টার সময় বন্ধ হয়ে যাবে, আর কিছুক্ষণ বাকি আছে। তাহলে চলো, গুড নাইট। একদম তোমাদের সঙ্গে কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং সবাইকে। ডে 2, আজকে গয়াতে দ্বিতীয় দিন। এখন ঘড়িতে সময় ওই 8টা বাজে। আজকে যে সমস্ত সাইট সিনগুলো করবো তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে নভেম্বর মাস এখন গয়াতে বেশ বিশাল ভালোই ঠান্ডা। তার জন্য এই যে রুমের করিডোর দেখতে পাচ্ছ, এইরকম দুদিকে দুটো গিজার দেওয়া আছে, এই একটা গিজার আর সেই দিকে সেই একটা গিজার। এই সমস্ত যে সমস্ত রুমগুলোতে মানুষ থাকবে, এই দুটো গিজার তোমরা গরম জল করার জন্য ইউজ করতে পারবে। এই গয়াতে আসবে তোমরা সমস্ত নিরামিষ খাওয়া দাওয়া চাইবে খেতে, তার নিরামিষ খাওয়া দাওয়া পাওয়া যায় দুপুরবেলা, রাতেরবেলা। আচ্ছা, দুপুরবেলা যে খাওয়া দাওয়া করবে তোমরা, তার জন্য একদম ভারত সেবাশ্রমের গেটের সামনেই যে কাউন্টারটা আছে ওখান থেকে টোকেন পাওয়া যায়। লাঞ্চের জন্য এখানে টোকেন নিতে হবে। টোকেন প্রাইস হচ্ছে কিনা 50 টাকা পার পার্সন, আর ডিনারের জন্য 40 টাকা পার পার্সন। এখানে দেয়া হয় ভাত থাকে, ডাল থাকে, আর 2 রকমের সবজি থাকে। আর এই যে লাঞ্চের টাইম যদি বলা যায়, লাঞ্চের টাইম হচ্ছে এখানে দুপুর 12টা থেকে ওই বিকাল 4টে-5টা পর্যন্ত। আর ডিনারের টাইম রাত্রির 8:30 থেকে 9:30 পর্যন্ত। এটাই হচ্ছে কিনা এখানে লাঞ্চের আর ডিনারের টাইম। তাহলে চলো এখন বেরোই। বেরিয়ে আজকে দুপুরে লাঞ্চের টোকেনটা কাটতে হবে, যেহেতু লাঞ্চের টোকেন হচ্ছে কিনা এখানে ওই সকাল 8টা থেকে 10টা পর্যন্ত দেয়, আর রাত্রিরে হচ্ছে কিনা ডিনারের টোকেন ওই বিকাল 4টে থেকে 5টা পর্যন্ত যায়। তাই চলো বেরোনো যাক। বেরিয়ে পড়লাম আজকে দ্বিতীয় দিনে সাইট সিন করার জন্য। টোটো বুক করে নিলাম। আজকে সাইট সিন বলতে পারো 3টে জায়গায় যাব। একটা হচ্ছে কিনা পেটশিলা, 2 নম্বর রামশিলা, আর হচ্ছে কিনা গয়ার আছে একটা সতীপীঠ আছে, সেটাই করবো।
এই 3টে স্পট ঘুরতে প্রায় আমাদের সময় লাগবে ওই 3 থেকে 4 ঘন্টার মতো। তাহলে চলো এক একটা জায়গায় যাবো আর তোমাদেরকেও সেই সব জায়গাগুলোকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। চলে এসেছি পেটশিলা। এটা একটু ছোটোখাটো ট্রেক করে পাহাড়ের উপরে উঠতে হয়। এখানে টোটাল ওই 676টার মতন এই যে দেখছো এরকম সিঁড়ি আছে, এইগুলোতেই গিয়ে ওপরের দিকে উঠতে হবে পেটশিলা। আর ওই যে নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো মানে ফটো দেওয়া আছে, যাদের মানে অকাল মৃত্যু হয়েছে তাদের এখানে ফটো দেওয়া আছে। যারা এই এত উপরে উঠতে পারবে না পাহাড়ের উপরে ট্রেক করে, তারা এখানেই ওই ফটো দিয়ে চলে যায়। চলো তাহলে উপরের দিকে ওঠা যাক। আস্তে আস্তে উপরের দিকে উঠছি, যেহেতু অনেকগুলো সিঁড়ি। আর ওই যে নিচে দেখছো পালকির মতন ব্যবস্থা আছে, তোমরা যারা হেঁটে উঠতে পারবে না ওই পালকি করেও যেতে পারো। পুরো নিয়ে যাবে আবার নিয়ে আসবে, 800 টাকা লাগবে। এরকম পালকি রাস্তায় হাঁটতে হাঁটতে তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের কষ্ট হয় পালকি করে চলে যেতে পারো। 800 টাকা 900 টাকা বলছে, একটু বার্গেনিং করলে কম হবে। এই নিচ দিক দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম আর এই পৌঁছে গেলাম পেটশিলার একদম ওপরে। মন্দির মতন আছে, চলো যাওয়া যাক। আর এখান থেকে দেখো পুরো নিচটা দেখা যাচ্ছে। এখান থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে, তবে কুয়াশা থাকার জন্য কতটা পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ না। একদম পাহাড়ের উপরে চলে এসেছি, পেছনে মন্দির মতন আছে। চলো ওপরের দিকে যাওয়া যাক। পেটশিলা ঘোরা কমপ্লিট হয়ে গেল। এটা একটু ওই পাহাড়ের ওপরে টোটাল ওই 676টার মতন সিঁড়ি। ওঠার সময় একটু কষ্ট হবে, ওই উঠতে কষ্ট হবে। উঠতে সময় লাগলো ওই 20 থেকে 25 মিনিটের মতন, যেহেতু একটু একটু খাড়া আর সিঁড়ি ভেঙে উঠতে একটু পায়ে কষ্ট হবে। যাই হোক উঠে যাবে, উঠে গেলে উঠে গিয়ে ওপরে পেটশিলা আছে, ওখানে পেটশিলা দেখবে। নামার সময় অতটা কষ্ট হবে না, যেহেতু ঢালু একদম নিচের দিকে নেমে যাচ্ছ, নামার সময় কোনো কষ্টই হবে না। আর একটা কথা বলবো, ওপরে কিন্তু কোনো দোকান নেই। তোমরা যারা এই পেটশিলার ওপরে যাবে, নিচ থেকে অবশ্যই একটা জলের বোতল ক্যারি করো, তাহলে খুবই ভালো হবে। আর মানে এই পেটশিলাটা হচ্ছে যাদের ওই অপঘাতে মৃত্যু হয় তাদেরই হচ্ছে কিনা পিণ্ডদান করার জন্য এই পেটশিলা। তবে যারা এই গয়া ভ্রমণে আসে অবশ্যই এই জায়গাটা এসে দেখে যায়। তাহলে চলো নিচের দিকে যাওয়া যাক, দেখা যায় এবার পরবর্তী আমরা কোন জায়গায় যাই তোমাদেরকেও দেখাবো। চলো নিচের দিকে নামা যাক আস্তে আস্তে। ঢুকে গেলাম মঙ্গলাগিরি মন্দিরের ভেতরে। এটা একটা হচ্ছে কিনা সতীপীঠ। এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে হবে। মন্দিরে ঢোকার জন্য এরকম লাইন দেখো, ব্যারিকেড করা আছে।
এই মঙ্গলাগিরি সতীপীঠে ঢোকার জন্য কত মানুষ এই লাইনে এসেছে। এখন সুন্দর সিঁড়ি করা আছে, এখানে বসার জায়গা আছে, ওপরে ফ্যান চলছে। সময় ওই দুপুর 12:30 মতন বাজে। মঙ্গলাগিরি মন্দিরে ঢোকার জন্য লাইনে তো দাঁড়ালাম, কিন্তু এই মঙ্গলাগিরি মন্দির দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত বন্ধ থাকে। এখন বাজে 12:30, আর আধা ঘন্টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। তবে একটা জিনিস বলে দিই, এই মন্দিরে কিন্তু তোমাদের কাছে যদি মোবাইল ফোন থাকে, মোবাইল নিয়েই মন্দিরের ভেতরে অ্যালাউ আছে। আর আধা ঘন্টা আছে, তার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। যদি কপালে থাকে তাহলে অবশ্যই মাকে দর্শন করবো, আর যদি ভেতরে দেখাতে দেয়, যদি ভিডিও করতে দেয়, তাহলে তোমাদেরকেও দেখাবো। ঘড়িতে সময় একদম 1টা বাজে। ভেতরে মন্দিরের ভেতরে ওখানে আছে ওই মঙ্গলাগৌরী মাতা, ওখানে দেখলাম। এটা হচ্ছে না ওই সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ। আর এখানে ওই যে দেখালাম যে টাকা থাকলে ভগবান খুব তাড়াতাড়ি দর্শন দিয়ে দেয়। এখানেও ওই যে লাইনে দাঁড়িয়েছিলাম, সেই লাইনে যে দাঁড়িয়ে থাকতাম তাহলে আজকে আর দর্শন হতো না। 1টায় বেজে গেছে, মন্দির বন্ধ হয়ে যেত। 250 টাকা দিয়ে যে টোকেনটা কাটলাম, টোকেনটা কেটে মন্দিরের ভেতরে ঢুকে খুব ভালোভাবেই দর্শন করলাম। তোমরা যদি আসো এবং তাড়াতাড়ি ঠাকুর দর্শন করতে চাও, তাহলে ওই 250 টাকা দিয়ে টিকিটটা কাটবে, খুব তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে। সময় ঘড়ি ওই 1টা 10-এর মতন বাজে। আমাদের আজকে যে গয়াতে 3টে সাইট সিন করতে বেরিয়েছিলাম, কমপ্লিট হয়ে গেল। ওই 9:30টার দিকে বেরিয়েছিলাম, ওই এখন 1টার মধ্যে কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছি আবার আশ্রমের দিকে। আশ্রম থেকে সেই সকালে যখন বেরিয়েছিলাম, দুপুরে লাঞ্চের জন্য টিকিট করেছিলাম। এখন গিয়ে লাঞ্চ করব, করে একটু ঘুমিয়ে নেবো। আছে ঘুমিয়ে নিয়ে বিকালের দিকে আসবো বিষ্ণুপাদ মন্দিরে। গুড ইভিনিং সবাইকে। ওই সকালে ঘুরে গাড়ি এসে 1টার সময় ওই যে খাওয়া দাওয়া করে রুমে ঢুকিয়েছিলাম, একটু ঘুমিয়ে গেছিলাম। বেশ অনেকক্ষণ ঘুমালাম, ঘুমিয়ে আবার এখন প্রায় ওই বিকাল 5টা মতন বাজে। এখন আবার বেরোলাম, এখন যাব ওই বিষ্ণুপাদ মন্দিরের দিকে। ওদের প্রথম দিনে গেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি বিষ্ণুপাদ মন্দির। চলো আজকে যাব, আজকে তোমাদেরকে ওই বিষ্ণুপাদ মন্দির ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, সময় ঘড়ি ওই রাত্রি 9:30 বাজে। ঘুরে গাড়ে চলে আসলাম আমার আশ্রমে। কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে বিষ্ণুপাদ মন্দিরে যাব, কিন্তু আজকে যেতে পারলাম না। আজকে ওদিকতে কি একটা প্রোগ্রাম হচ্ছে, সেই কারণে রোড বন্ধ আছে, অনেকটা ঘুরে যেতে হবে। সেই জন্য টোটোকে যাওয়ার জন্য বললাম, কিন্তু টোটো বললো রিজার্ভ করে যেতে হবে। ওদিকে রিজার্ভে অনেক টাকা চাইছিল। আর যেহেতু আবারও কালকের দিনটা গয়ায় ওই দুপুর পর্যন্ত আছি, সেই জন্য ভাবলাম যে কালকে সকাল সকাল যাব। আর কালকে সকাল সকাল যখন যাব, তোমাদেরকে অবশ্যই বিষ্ণুপাদ মন্দিরটি ঘুরিয়ে দেখাবো। তাহলে চলো, আজকে রাতে আর কিছু দেখানোর নেই। গুড নাইট, আবার দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা। গয়াতে আজকে দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন বলতে পারো। আর কিছুক্ষণ আছে গয়াতে, ওই দুপুরের দিকে ট্রেন আছে আবার ব্যাক টু কলকাতা। তবে তোমাদেরকে কালকে বলেছিলাম যে ওই বিষ্ণুপাদ মন্দিরে যাব, কালকে তো যাওয়া হয়নি। মানে রাস্তার অবস্থা খারাপ ছিল, এক সাইড বন্ধ ছিল, গাড়ি অন্য দিক দিয়ে ঘুরিয়ে যাচ্ছিল। চলো আজকে বেরিয়ে পড়েছি। এখন বাজে ওই সকাল 9টার মতন। কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সোজা বিষ্ণুপাদ মন্দির আর ফল্গু নদীর তীরে একটু ঘুরে আসবো। ঘুরে এসে আবার এই আশ্রমে চলে আসবো। আর ওই দুপুরের দিকে ট্রেন আছে। বেরিয়ে পড়লাম বিষ্ণুপাদ মন্দির যাওয়ার জন্য। ওই ভারত সেবাশ্রমের সামনে থেকে টোটো পাওয়া যায়, তবে ওইখান থেকে টোটো নিলে ওখানে টোটো ভাড়াটা একটু বেশি পড়বে। ওই জন্য কিছুটা আগিয়ে আসলাম, এসে একটা মোড় আছে, ওখান থেকে টোটোতে উঠলাম। এখান থেকে টোটোতে আমাদের ওই বিষ্ণুপাদ মন্দির পর্যন্ত নিয়ে যাবে, পার পার্সন 20 টাকা করে নেবে। আর যেখানে আমরা এগিয়ে আসলাম, এখান থেকে বিষ্ণুপাদ মন্দির ওই 2 কিলোমিটারের মতন।
চলে এসেছি বিষ্ণুপাদ মন্দির। আমার পেছনে দেখতে পাচ্ছ বিষ্ণুপাদ মন্দিরের চূড়া। আমাদের ওই যেখানে ভারত সেবাশ্রম সঙ্গে আছি সেখান থেকে এখানে আসতে ওই টোটোতে 5 থেকে 6 মিনিটের মতন সময় লাগলো। তো আছি বিষ্ণুপাদ মন্দিরে, একদম বিষ্ণুপাদ মন্দিরের পেছনে চলে এসেছি। দেখো এখান থেকে মন্দিরের দুটো চূড়াই খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর এই দিকটা দেখাও, এই দিকটা হচ্ছে দেখো বিষ্ণুপাদ মন্দির। তোমরা যারা আসবে এখানে অনেকটা জায়গা আছে, বসতে পারবে। এখন সেই জায়গাটাই চলে আসলাম, এখন ফাঁকা আছে। চলো বিষ্ণুপাদ মন্দিরের কিছু ইতিহাস ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি। 1787 খ্রিস্টাব্দে রানী অহল্যাবাই কর্তৃক নির্মিত গয়ার বিষ্ণুপাদ মন্দিরের প্রাচীন উৎস গয়াসুর দৈত্যের সঙ্গে সম্পর্কিত। এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান যা বিষ্ণুর প্রতি উৎসর্গকৃত, যা বিষ্ণুর নিজের পবিত্র পদচিহ্নের জন্য বিখ্যাত, যা গয়াসুরকে পরাজিত করার সময় তার বুকে অঙ্কিত হয়। পূর্বপুরুষদের পিণ্ডদান অনুসরণের জন্য মন্দিরটি একটি কেন্দ্রীয় স্থান। হাঁটতে চলে আসলাম বিষ্ণুপাদ মন্দিরের পাশ দিয়ে, এখন ফল্গু নদীর পাশে। দেখতে পাচ্ছ, তোমরা যে দেখতে পাচ্ছ এখন ফল্গু নদীতে জল ভরা, কিন্তু এই নদীতে জল থাকে না। সীতা মাতার অভিশাপে এই নদীটি সবসময় শুকনোই থাকে, তাই এখানে কৃত্রিমভাবে জল ছেড়েছে। আমার পেছনে দেখো এই যে ড্যাম দেয়া আছে, এই পর্যন্তই জলটা আসছে, কিন্তু ড্যামের ওপারে দেখো একদম নদী পরিষ্কার দেখা যাচ্ছে, নদীতে জল নেই পুরো একদম। দেখো সেদিকে সমস্ত মানুষ নেমেও গেছে নদীর মধ্যে, অধিকার জল নেই। এই পর্যন্ত ড্যাম আছে, ড্যামে এই পর্যন্ত আটকানো আছে, কারণ এই গয়াতে এসে যারা পিণ্ডদান করবে তারা চায় যে এই নদীর মধ্যে একটু স্নান করতে, সেই কারণে এখানে কৃত্রিম জল দিয়ে এই পর্যন্ত জল আটকানো আছে। তাহলে তোমাদেরকে এই 2 রাত্রি 3 দিন আমি গয়াতে যে সমস্ত জায়গায় ঘুরলাম, একদম প্রথম থেকে শুরু করে হাওড়া থেকে কিভাবে ট্রেনে আসলাম গয়াতে, গয়াতে এসে ভারত সেবাশ্রমে কিভাবে উঠলাম, ভারত সেবাশ্রমের তরফ থেকে যে সমস্ত পিণ্ডদান প্রক্রিয়া হয় সেগুলো সস্তায় কিভাবে করলাম সেগুলোও দেখালাম। আর গয়াতে সাইট সিন বলতে বুদ্ধগয়াও গেলাম, বুদ্ধগয়াতে যে সমস্ত সাইট সিনগুলো হয় সেগুলোও দেখালাম। গয়াতে যে সমস্ত সাইট সিন হয় সমস্ত কিছু দেখালাম। তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। ভিডিও কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই গয়াতে পিণ্ডদান সম্পর্কিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। এইরকমই সুন্দর সুন্দর মানে ভ্রমণ ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরি। তাহলে চলো আর বেশি দেরি করছি না, এই গয়াতে আমার আর কিছুক্ষণ আছি, হয়তো আর 2 থেকে 3 ঘন্টা, আবার দুপুরে ট্রেন আছে কলকাতায় ব্যাক করব। ভিডিও এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন গন্তব্যে, নতুন স্থানে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।